আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওতে আজকে আমরা জার্মান নাগরিকত্ব নিয়ে আলোচনা করব। আমরা দেখব জার্মান নাগরিকত্বের জন্য বর্তমান রিকোয়ারমেন্টগুলো কী কী এবং আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। শুরুতে কয়েকটা কথা বলে নেই। জার্মান সিটিজেনশিপ পাওয়ার বেশ কিছু ওয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে জন্মসূত্রে, কেউ যদি জার্মানিতে জন্মগ্রহণ করেন তাহলে, কেউ হচ্ছে জার্মান নাগরিক কাউকে বিয়ে করলে তার মাধ্যমে, অথবা আরও অনেকগুলো ওয়ের পাশাপাশি আমরা ফরেনার যারা পড়াশোনা বা চাকরি বা হাউস বিল্ডিং করতে আসি তাদের জন্য যে ওয়েটা সবচেয়ে প্রযোজ্য সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন। আজকে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো হচ্ছে জার্মান সিটিজেনশিপ পাওয়ার যে ন্যাচারালাইজেশন ওয়েটা বা ক্যাটাগরিটা, ওইটা সম্পর্কে বিস্তারিত, এইটার রিকোয়ারমেন্টগুলো এবং আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমার স্ক্রিনে নিয়ে যাই। আমরা প্রথমে গুগলে সার্চ করব জার্মান সিটিজেনশিপ লিখে। তাহলে প্রথমেই আমি যে ওয়েবসাইটটা পাচ্ছি এটার নাম হচ্ছে einbürgerung.de। আমরা এই ওয়েবসাইটটাতে যাব। উপর থেকে ডয়েচ অথবা ইংলিশ সিলেক্ট করা যায়, তো আমরা ফার্স্টে ইংলিশটা সিলেক্ট করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জার্মান গভর্নমেন্টের একটা সেন্ট্রালাইজড ওয়েবসাইট। এখানে জার্মান ন্যাচারালাইজেশনের যত পদ্ধতি এবং রিকোয়ারমেন্ট আছে ওই সবগুলো একসাথে বর্ণনা করা আছে। আপনারা যদি একদম ওয়েবসাইটটার নিচে যান তাহলে দেখতে পারবেন এই ওয়েবসাইটটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট কমিশনার্স ফর মাইগ্রেশন, রিফিউজিস অ্যান্ড ইন্টিগ্রেশন। তার মানে জার্মানির যে মাইগ্রেশন, রিফিউজি অ্যান্ড ইন্টিগ্রেশন মন্ত্রণালয় আছে ওই মন্ত্রণালয় দ্বারা পরিচালিত এই ওয়েবসাইটটা। তো আমরা প্রথমে রিকোয়ারমেন্টগুলো চেক করে নিই। সবার প্রথমেই মেনুতে রিকোয়ারমেন্ট নামক সেকশনটা পাবেন। আমরা যদি একটু নিচে স্ক্রল করে যাই তাহলে এখানে দেখব দ্য রিকোয়ারমেন্টস অ্যাট এ গ্ল্যান্স। এতদিন হয়তো অবশ্যই আপনারা জেনে গিয়েছেন যে জার্মান গভর্নমেন্টের জার্মান সিটিজেনশিপের জন্য যে নতুন যে আইন পাশ হয়েছিল গত বছর, ওইটা এখন অলরেডি চালু হয়ে গিয়েছে। তো সেই অনুযায়ী আমাদের এখনকার রিকোয়ারমেন্টগুলো হচ্ছে, দেখেন একটা একটা করে আমি বলতেছি। ইউ হ্যাভ বিন লিভিং হ্যাবিচুয়ালি অ্যান্ড লিগালি ইন জার্মানি ফর 5 ইয়ার্স। তার মানে আপনি যদি এখন বৈধভাবে জার্মানিতে 5 বছর স্টে করেন তাহলেই আপনি জার্মান সিটিজেনশিপের জন্য প্রযোজ্য হবেন। তো এখানে কিছু প্রশ্ন ছিল স্টুডেন্টদের, যে তাদের যে স্টাডি পিরিয়ডটা, ওই স্টাডি পিরিয়ডটা কি তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য কাউন্ট হবে, কাউন্ট হলে কি শতভাগ হবে নাকি অর্ধেক হবে। তো এখানে দেখেন এমন কোনো কিছু বলা নাই যে যারা পড়াশোনা করবে তাদের যদি ব্যাচেলর হয় 3 বছর বা 4 বছরের, তাহলে ওইটার 50% তার ন্যাচারালাইজেশনের জন্য কাউন্ট হবে, এমন কিছু বলা নাই। তার মানে হচ্ছে আমরা যতদিন জার্মানিতে বৈধভাবে আছি ততদিনই আমাদের ন্যাচারালাইজেশনের জন্য কাউন্ট হবে। 2 নম্বর যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে ইউ ক্যান প্রুভ ইউর আইডেন্টিটি অ্যান্ড কারেন্ট সিটিজেনশিপ। তার মানে আপনি যে বাংলাদেশের নাগরিক, আপনার ওই পাসপোর্টটা থাকা লাগবে। আপনি বৈধভাবে যে বাংলাদেশের নাগরিকের তার প্রুফ হিসেবে আমাদের যে পাসপোর্টটা, ওই পাসপোর্টটাই যথেষ্ট হবে। 3 নম্বর যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে ইউ হ্যাভ এ পার্মানেন্ট রাইট অফ রেসিডেন্স অর এ লং টার্ম রেসিডেন্স পারমিট। তো পার্মানেন্ট রাইটস অফ রেসিডেন্স মানে হচ্ছে যারা অলরেডি পিআর পেয়ে গেছেন, পার্মানেন্ট রেসিডেন্টশিপ, তাদের কথা বলতেছে, অথবা লং টার্ম রেসিডেন্স পারমিট, যারা পড়াশোনা শেষ করে চাকরিতে আছেন, আমাদের যে রেসিডেন্ট কার্ডটা থাকে জার্মানিতে আসলে ওইটাই হচ্ছে লং টাইম ভিসা ক্যাটাগরি। সো ওইটাই হচ্ছে লং টার্ম রেসিডেন্স পারমিট। তারপর ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট ইউর সেলফ অ্যান্ড ইউর ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স, ফর এক্সাম্পল ইউর স্পাউস, চিলড্রেন। তার মানে আপনি আপনার নিজেকে চালানোর জন্য আপনার পর্যাপ্ত আর্নিংস থাকতে হবে। তো আমাদের সচরাচর যারা পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকি অথবা যারা এখানে ব্যবসা করতেছি তাদের অবশ্যই এইরকম ফিনান্সিয়াল সলভেন্সিটা থাকে। তো ওই সলভেন্সিটা বা জব কন্ট্রাক্টটা দেখাইতে হবে। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ নলেজ অ্যাটলিস্ট লেভেল B1 পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জার্মান লেভেল B1 পর্যন্ত লাগবে এবং এটা সার্টিফাইড হতে হবে। দেন আমাদের আরেকটা যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইউ হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ অফ দ্য লিগাল সিস্টেম, সোসাইটি অ্যান্ড ওয়ে অফ লিভিং লাইফ ইন জার্মানি। তার মানে হচ্ছে এখানকার ন্যাচারালাইজেশনে আবেদন করার জন্য একটা ন্যাচারালাইজেশন টেস্ট দিতে হয়। এটা হচ্ছে জার্মান কালচার, জার্মান সোসাইটি, হিস্ট্রি, এগুলা নিয়ে একটা নৈবৃত্তিক প্রশ্ন উত্তরের একটা পরীক্ষা, সংক্ষিপ্ত ছোট একটা পরীক্ষা, ওইটা নিয়ে আরেকদিন ডিসকাস করব। তারপর হচ্ছে ইউ ডিক্লেয়ার ইউর কমিটমেন্ট টু দ্য ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক বেসিক অর্ডার অফ দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। তার মানে এখানে আপনি ডিক্লেয়ার করবেন যে আপনি জার্মানির যে ফ্রি ওয়ে অফ লাইফ বা বেসিক যে লগুলো ওইগুলো আপনি মেনে চলবেন, ওই ডিক্লারেশনটা।
তারপর আরেকটা যে ডিক্লারেশন দিতে হবে সেটা হচ্ছে জার্মানিতে বসবাসরত যে ইহুদিরা আছে অথবা জার্মান পিসফুল পিপলস আছে তাদেরকে আপনি প্রোটেক্ট করবেন এবং আপনাদের তাদের কোনো ক্ষতি হবে না এরকমটা। আরেকটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি কোনো অপরাধের সাথে যুক্ত থাকতে পারবেন না বা আপনি কনভিক্টেড হতে পারবেন না কোনো ক্রাইমে বা আপনার নামে ওইরকম সিরিয়াস কোনো মামলা থাকতে পারবে না এগুলা। সর্বশেষ যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে আপনার এমন কোনো রিজন থাকবে না বা থাকা যাবে না যেটার কারণে আপনি নাগরিকত্ব পেতে পারবেন না। তো এই ছিল আমাদের মেন রিকোয়ারমেন্ট। তো আমি যদি একবার সামারাইজ করি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই জার্মানিতে 5 বছর ভ্যালিডিটিতে থাকতে হবে। 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার জার্মানিতে যে আপনি আসেন আপনার যে সিটিজেনশিপ বর্তমান, যেমন আমি বাংলাদেশি, তো আমার বাংলাদেশি যে সিটিজেনশিপটা ওইটা প্রুফ করার জন্য আমার ওইরকম আইডেন্টিটি বা পাসপোর্ট থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে আমার জার্মান লেভেল B1 লেভেল পর্যন্ত থাকতে হবে সার্টিফিকেট জার্মান ভাষার। 4 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে আপনি ফিনান্সিয়ালি আপনাকে চালাইতে পারবেন বা আপনার আন্ডারে যে আপনার ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে আপনি চালাইতে পারবেন ওই রকম ফিনান্সিয়াল সলভেন্সিটা লাগবে। 5 নাম্বার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনাকে ন্যাচারালাইজেশন টেস্টটাতে পাস করতে হবে। ওইটা খুব ইজি, যারা দেয় পরীক্ষা সবাই পাস করবেন, সো এটা কোনো সমস্যা না। আর বাকি কিছু ডিক্লারেশন এবং ডকুমেন্টেশনের কাজ ওইগুলো। তো এখন আপনাদেরকে আমি একটা লাইভ ডেমো দেখাবো। এখানে একটা কুইক টেস্ট নামের অপশন আছে যেখানে আমি আমার ডাটা দিয়ে চেক করে নিতে পারবো যে আমি জার্মান নাগরিকত্বের আবেদন করার যোগ্য কিনা। তো আমি যদি স্ক্রল করে একটু নিচে যাই তাহলে আমরা দেখবো যে এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা আছে। ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি চেক করে নিতে পারবো যে আমি এখন জার্মান নাগরিকত্বে আবেদন করতে পারবো কিনা। তো যেহেতু এটা জার্মান ভাষায় আছে আমরা একটা রাইট ক্লিক করে এখানে ট্রান্সলেট টু ইংলিশ দিয়ে দিলাম, তাহলে আমার লেখাগুলো ডয়েস থেকে ইংলিশে কনভার্ট হয়ে গেল। তো বলতেছে ডু ইউ হ্যাভ এ ন্যাশনাল পাসপোর্ট, আমার কোনো ন্যাশনাল পাসপোর্ট আছে কিনা। তো এখানে 9 ছিল, ট্রান্সলেট করার কারণে ইয়াটা এন্ড হয়ে গেছে আর 9টা নো ছিল। তো আমি এন্ডটাকে ইয়েস ধরে নিব। তো এখানে আমি এন্ড দিলাম, মানে ইয়েস আমার একটা ন্যাশনাল পাসপোর্ট আছে। দেন বলতেছে সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন লিভিং লিগালি ইন জার্মানি, তাহলে আমি কখন থেকে লিগালি জার্মানিতে বাস করতেছি। তো আমি যখন জার্মানিতে আসছিলাম সর্বপ্রথম সেটা ছিল 12 অক্টোবর 2019 দিয়ে দিলাম। তারপর প্রশ্নটাকে বলতেছে ডিড ইউ এন্টার দ্য কান্ট্রি অ্যাজ এ সো কল্ড গেস্ট ওয়ার্কার অর কন্ট্রাক্ট ওয়ার্কার অর অ্যাজ দেয়ার স্পাউস। 1960 সালের দিকে জার্মান গভর্নমেন্ট তুরস্ক থেকে অনেকগুলা গেস্ট ওয়ার্কারকে জার্মানিতে নিয়ে আসছিল শিল্প বিপ্লবের সময়। তো আপনারা হয়তো এটা জেনে থাকবেন। তো ওই রকম গেস্ট ওয়ার্কার হিসেবে আসা হয়েছে কিনা এটা জিজ্ঞেস করতেছে। তো আমি ওই রকম গেস্ট ওয়ার্কার হিসেবে আসি নাই, আমি পড়াশোনা করতে আসছিলাম। তো আমার এই আনসারটা হবে নো। তারপর প্রশ্নটা হচ্ছে ডু ইউ হ্যাভ এ জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অ্যাট লেভেল B1 অর হায়ার। হ্যাঁ, আমার জার্মান B2 লেভেল পর্যন্ত সার্টিফিকেট আছে। তো আমি এখানে এন্ড দিচ্ছি বা ইয়েস দিচ্ছি। তারপর বলতেছে ক্যান ইউ ডেমনস্ট্রেট নলেজ অফ দ্য লিগাল অ্যান্ড সোশ্যাল সিস্টেম অ্যান্ড লিভিং কন্ডিশনস ইন জার্মানি। তার মানে হচ্ছে ন্যাচারালাইজেশন যে টেস্টটার কথা বললাম ওই টেস্টটার কথা। তারপরে প্রশ্নটা হচ্ছে ক্যান ইউ সাপোর্ট ইউর সেলফ ইন্ডিপেন্ডেন্টলি, মানে আপনি চাকরি আছে কিনা বা আপনি ফিনান্সিয়ালি আপনাকে সাপোর্ট করতে পারেন কিনা। তো আমি আমার যেহেতু একটা জব আছে, আমি সিমেন্সে জব করতেছি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে। তো আমি এখানে এন্ড দিয়ে দিলাম, মানে ইয়েস দিয়ে দিলাম। তারপরে প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন শুড বি অ্যাভয়েডেড ইফ অ্যামং আদার থিংস ইউ ম্যারিড টু সেভারাল স্পাউসেস অ্যাট দ্য সেম টাইম, মানে আপনি একাধিক বিয়ে করা বা স্পাউস থাকলে আপনি ন্যাচারালাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন না। ইউ হ্যাভ বিন সেন্টেন্সেস টু এ সিগনিফিক্যান্ট পেনাল্টি, আপনি অনেক দিন এর বা অনেক বড় ক্রাইমের জন্য আপনি সাজাপ্রাপ্ত এরকম হলে, অথবা ইউ হ্যাভ কনভিক্টেড অফ অ্যান আনলফুল অ্যান্টিসেমেটিক রেসিস্ট অর আদার ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, মানে আপনি কোনো ইনহিউম্যান বা রেসিজম টাইপের যদি কোনো অ্যাক্টিভিটিস করে থাকেন ওইগুলা। ডু নট কমিট টু দ্য ফ্রি ডেমোক্রেটিক বেসিক অর্ডার অফ আওয়ার বেসিক ল, তার মানে জার্মানির যে বেসিক লগুলো আছে ওই লগুলা আপনি মানবেন না এরকম যদি কোনো প্রুফ তারা পায় বা আপনি মানতেছেন না এরকম, বা কোনো অ্যাক্টিভিটিস বা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস যদি আপনি করে থাকেন তো ওইগুলাও আপনাকে ন্যাচারালাইজেশনে অ্যাপ্লিকেবল করবে না। তারপর যেই ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে কতগুলা ভিসা ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরিতে থেকে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন না। তো এর মধ্যে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে 16A, এটা হচ্ছে যারা হাউস বিল্ডিং করতে আসেন তাদের এই যে ভোকেশনাল ট্রেনিংস বা ফার্দার ভোকেশনাল ট্রেনিংস। তারপর হচ্ছে 16B স্টুডিয়াম, মানে হচ্ছে স্টাডি, যারা এখানে ব্যাচেলর বা মাস্টার্স করতে আসেন তাদের পড়াশোনা থাকা অবস্থায় তারা আবেদন করতে পারবেন না। তো এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন জব সিকিং ভিসা, সংস্কার্টে যারা অপরচুনিটি কার্ড ভিসায় আসবেন বা আসতেছেন তারাও অপরচুনিটি কার্ডে থাকা অবস্থায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে জব সিকিং ভিসা,
যারা আমরা পড়াশোনা শেষ করে 18 মাসে জব সিকিং ভিসায় আছি তারাও 5 বছর হয়ে গেল ওই ভিসায় থাকা অবস্থায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবো না। তো এই যে কিছু ভিসা ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিগুলো বাদে বাকি যত ক্যাটাগরিতে আপনি থাকবেন ওই ক্যাটাগরি সহ আর উপরের যে রিকোয়ারমেন্টগুলো দেখালাম ওই রিকোয়ারমেন্টগুলো সহ আপনি যদি আবেদন করেন তাহলে আপনার ন্যাচারালাইজেশনের মাধ্যমে আপনি নাগরিকত্বটা পেয়ে যাবেন। তো আমরা যারা সচরাচর পড়াশোনা শেষ করি বা হাউস বিল্ডিং শেষ করে ফুল টাইম একটা জবে চলে যাই আমাদের আকসিন বি মানে 18B নামের একটা ভিসা দেওয়া হয়। ওই ভিসাটা দিয়ে আপনি খুব ইজিলি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যদি আপনি পূর্বের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেন। তো আমি এখানে বলতেছে ডু এনি অফ দ্য এবো ক্রাইটেরিয়া অ্যাপ্লাইস টু ইউ, যেহেতু আমি এগুলো কোনো কিছুতেই নাই, আমি কোনো ক্রাইমও করি নাই, আমি কোনো রেসিজম টাইপের অ্যাক্টিভিটিসে বা টেররিস্ট অ্যাক্টিভিটিসে জড়িত না বা আমার এই ভিসা ক্যাটাগরিগুলোও নাই, তাহলে আমি এখানে দিলাম নো। তারপরে এই যে নিচে সাবমিট ইনফরমেশন এটাতে আমি ক্লিক করে এখন আমি চেক করতে পারবো আমি নাগরিকত্বের জন্য প্রযোজ্য কিনা। তো দেখেন আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে, বলতেছে বেসড অন দ্য ইনফরমেশন ইউ প্রোভাইডেড ইট অ্যাপিয়ার্স ইউ কোয়ালিফাই ফর ন্যাচারালাইজেশন। তার মানে আমি ন্যাচারালাইজেশন পদ্ধতিতে জার্মান নাগরিকত্বের জন্য এখন কোয়ালিফাইড। তো আপনারা দেখতে পেলেন যে জার্মান নাগরিকত্ব পাওয়াটা এখন কতটাই যে আপনি যদি ভ্যালিডুয়েতে 5 বছর জার্মানিতে থাকেন পড়াশোনা শেষ করে বা আপনার জব সিকিং ভিসা শেষ করে আপনি ফুল টাইম একটা জবে ঢুকতে পারেন আপনার যদি B1 সার্টিফিকেট থাকে আর বাকি জিনিসগুলো তো অটোমেটিক সবারই থাকে অলরেডি, দেন আপনি খুব সহজেই ন্যাচারালাইজেশন জন্য আবেদন করে দিতে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে জার্মান নাগরিকত্ব গ্রহণ করার সময় এখন আর বাংলাদেশি নাগরিকত্বকে বর্জন করা লাগে না। সো আমাদের এখন ডুয়েল সিটিজেনশিপেরও অপরচুনিটিটা রয়ে গেছে। তো আপনারা যারা অলরেডি 5 বছর ধরে জার্মানিতে আছেন খুব দ্রুত জার্মান নাগরিকত্বের জন্য আবেদন করে দিতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা ভিডিওতে আমরা জার্মান নাগরিকত্ব কীভাবে আবেদন করা লাগে ওই আবেদন পদ্ধতিটা দেখাই দিব, আর এই পেজটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।